অভিযানের সময় আমরা এমন অনেক গল্প বা লোককথার সম্মুখীন হই যা আমাদের মনে একটা গভীর দাগ কেটে দিয়ে যায়। তেমনই কিছু গল্প নিয়ে আমাদের এই আয়োজন, গল্প অভিযান। আজ অভিযান হিস্ট্রির শহরে একটা কমিক মিস্ট্রিকে ঘিরে। কাঞ্চনদের কেলেঙ্কারিয়াস কাণ্ডর প্রথম গল্প, মুর্শিদাবাদে মামদুবাজির প্রথম পর্ব। তাহলে শুরু করা যাক। আমি কে, আমার পরিচয় কি, সেই সব এই গল্পে একেবারেই গৌণ। এই গল্পের সাথে আমার ব্যক্তিগত কোনো যোগসূত্র আছে কি না তা এখনই আপনাদের না জানলেও চলবে। আপাতত আমি স্রেফ একজন ছায়াসঙ্গী যে যা দেখছে ঠিক সেইটুকুই আপনাদের জানাচ্ছে। রাত 11:30, শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। কামরাটা মোটামুটি ফাঁকা, জানলার বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর ট্রেনের এক টানা ঝিকঝিক শব্দের মাঝে উচ্চেপোতা 3 অবিচ্ছেদ্য বন্ধুর বকবকানি বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। বুঝলি কেসটা, আমার ক্যালকুলেশন বলছে এই মুর্শিদাবাদের ট্রিপটার সাকসেস প্রবাবিলিটি অন্তত 99.9% না হয়ে যায় না। কথাগুলো যে লাল জ্যাকেট পরা তালেবর মার্কা মানুষটি বলল তার নাম কাঞ্চন, ভালো নাম কমলাকান্ত খাসনবিশ। পেশায় একটা কলেজের ডেটা সায়েন্সের প্রফেসর। উচ্চেপোতায় কখনো সত্যি করে উচ্চেপোতা হতো কিনা না জানলেও পাড়ার লোকের দৃঢ় বিশ্বাস কাঞ্চনের পিএইচডিটা স্রেফ গুলমেরেই জোগাড় করা। আরে রাখ তো তোর প্রবাবিলিটি। পাশের সিট থেকে ঝাঁঝিয়ে উঠল প্যাংলা চেহারা ঝন্টু, ভালো নাম জনার্দন ঘোষাল। আমার লাইফের অ্যাপ্রেজালটা কবে হবে বলতো? এই খিটখিটে বসটার আন্ডারে ক্লার্কের চাকরি নেওয়া যাচ্ছে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বসের মেয়েটাকে একবার পটাতে পারলেই ডিরেক্ট কোম্পানির মালিক সিইও ঝন্টু ঘোষাল। কি দারুণ শোনাচ্ছে না? সামনের সিট থেকে একটা দীর্ঘশ্বাস পড়ল। তোদের এই ভাটের কথাগুলোর কিছুটাও আমার জীবনে কাজে লাগতো। রোজ সকালে ওই বিচ্ছু বাচ্চাগুলোর হাতে অঙ্কের ঘোল খেয়ে খেয়ে আমার নিজেরই জীবনটা গুবলেট হয়ে গেছে। এই হতাশাগ্রস্ত পেটেখাটো মানুষটি হলো আমাদের গল্পের তৃতীয় চরিত্র, কেষ্টা। ভালো নাম কৃষ্ণেন্দু ব্যানার্জি। বাবার নাম প্রাণকেষ্ট বলেই পাড়ার সবাই ওকে কেষ্টা বলে ডাকে। প্রাইমারি স্কুলে অঙ্ক শেখায়, আর এখন তো স্কুলের বাচ্চারাও ওকে দেখলে ছড়া কাটে। কেষ্টা দিদার বাড়ি মুর্শিদাবাদে, একটা পেল্লাই সাইজের পুরনো আমলের বাড়ি, যেখানে কেষ্টার দিদা সুরবেলা চ্যাটার্জি, এখন 72 এবং পুরোপুরি শয্যাশায়ী, থাকেন ওনার বড় ছেলে মানে প্রখ্যাত লেদাম্যান দিবাকর চ্যাটার্জি, ওনার স্ত্রী রাধুনী শ্রেষ্ঠা রায়কিশোরী, আর ওনাদের মেয়ে মুর্শিদাবাদ কলেজের হিস্ট্রি প্রফেসর শ্রীনিধির সঙ্গে। দিদার শরীর দিনকে দিন খারাপ হওয়াতে ওনারা অনেক দিন ধরেই কেষ্টাকে বলছিলেন যে একবার এসে দেখা করে যেতে, তবে ওর সময় আর হয়ে উঠছিল না। তাই এবার শীতের মরশুমে 5 দিনের পর পর ছুটি পেতেই 3 বন্ধু ঠিক করলো যে কেষ্টা দিদার বাড়িতেই যাওয়া যাক। আর মুর্শিদাবাদ মানেই সিরাজউদ্দৌলা, মীর জাফর, হাজারদুয়ারি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ছানাবড়া। বকবকানির মাঝেই 3টে টিফিন বক্স খুলে গেল, আর খাবারের ভাগবাটোয়ারা শুরু হয়ে গেল। একটা বড় টুকরো মুখে পুড়ে কাঞ্চন ওর মায়ের বানানো পোলাও আর আলুর দমটা বাকি দুজনের প্লেটে দিতে দিতে বলল, গুরু, মাসিমারির চিকেন কষাটার স্বাদ কোনো প্রেডিক্টিভ মডেল দিয়ে মাপা সম্ভব নয় রে। এর টেস্ট রেটিং 100% অ্যাকিউরেসি থেকেও বেশি। ঝন্টু নিজের টিফিন বাক্সটা এগিয়ে দিল। যা বলেছিস। আর এবার তোর মায়ের হাতের মাছের চপটা টেস্ট করে দেখতো। কেষ্টা হাসলো। এখনই এত এক্সাইটেড হোস না, এগুলো সেফ ট্রেলার। মুর্শিদাবাদে চল, বড় মামা যা বাজার করেছে শুনলাম, আর মামি মাজার রাধে। তোদের ভুঁড়ি না ফাটিয়ে ছাড়লে আমার নাম কেষ্টা নয়। রাত 1:12 ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে রানাঘাট জাংশনে দাঁড়ালো। চল ভাই, একবার চা মেরে আসি, গলাটা শুকিয়ে কাঠ। বলে ঝন্টু লাফিয়ে নেমে পড়ল প্ল্যাটফর্মে, পেছন পেছন বাকি দুজনও। চায়ে চুমুক দিতে দিতেই ঝন্টুর চোখ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চারপাশটা স্ক্যান করতে শুরু করলো। হঠাৎ ওর চোখ আটকে গেল ডান দিকে। বেশ সুন্দরী একটি মেয়ে একা দাঁড়িয়ে আছে, চোখে অল্প কাজল এবং লাইব্রেরি ফ্রেমের চশমায় কি লাগছে, দেখেই মুগ্ধ হতে হয়। আর সবচেয়ে অবাক করার ব্যাপার, মেয়েটিও ঝন্টুকে দেখে খুব মিষ্টি করে একটা স্মাইল দিল। ঝন্টুর ক্লার্ক জীবনে এটা একটা অভাবনীয় ইনসেন্টিভ। বস, আমার টার্গেট অ্যাচিভড। মেয়েটা আমাকেই লাইন মারছে। ঝন্টু চরম এক্সাইটমেন্টে কাঞ্চনকে আরও কিছু বলতে যাবে, ঠিক
ঠিক সেই মুহূর্তে পেছন থেকে সন্ডা মার্কা একটা লোক ওকে সজোরে ধাক্কা মেরে চলে গেল। চোখে নেওয়া হয়েছে নাকি? ঝন্টু তাল সামলে মেজাজ দেখিয়ে ঘুরে তাকালো, কিন্তু লোকটার পাত্তা নেই। আর সামনে তাকিয়ে দেখে সেই মেয়েটিও গায়েব। ততক্ষণে পাশের কোনো একটা কামরায় হয়তো উঠে পড়েছে। আর তখনই ট্রেনটিও বাসি বাজিয়ে উঠল। ওর ওই হাঁড়িপানা মুখ দেখে কেষ্টা আর কাঞ্চন প্ল্যাটফর্মেই হো হো করে হেসে উঠল। তোর কপালের অ্যালগোরিদমটাই ভুল রে ঝন্টু। চল চল উঠে পড়ি, ট্রেন ছাড়ছে। রাত তখন বেশ অনেকটাই গভীর। ট্রেনের একঘেয়ে আওয়াজ আর দুলুনি ছাড়া আর কিছুই হচ্ছে না। হঠাৎ একটা জোর হ্যাঁচকা টানে ট্রেনটা দাঁড়াতেই ঝন্টুর ঘুমটা গেল ভেঙে। ওরা তিনজন নিচের সিটে বসে বসে গল্প করতে করতেই ঘুমিয়ে পড়েছিল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে ঝন্টু দেখল একটা কুয়াশাচ্ছন্ন প্ল্যাটফর্ম, আর তার একটা ফ্যাকাশে হলুদ বোর্ডের ওপর লেখা বেথুয়া ডহরি। জানলার কাছে আসা চাওয়ালার থেকে এক ভাত চা নিয়ে ও বাকিদের ঠেলা দিল। এই কেষ্টা, কাঞ্চন, চা খাবি? ওরা বিরক্ত হয়ে পাশ ফিরতেই ঝন্টু নিজেই চায়ের ভাঁড়ে চুমুক দিল। ট্রেনটা সবে মাত্র চলা শুরু করেছে। এমন সময় জানলার বাইরে চোখ পড়তেই ঝন্টুর চক্ষু চড়ক কাজ। আরে এ তো সেই রাতের মেয়েটা। একটা বড় ব্যাগ আর গায়ে একটা কাশ্মীরি শাল জড়িয়ে প্ল্যাটফর্মে নেমে হেঁটে যাচ্ছে স্টেশনের বাইরের দিকে। আর আবারও সেই অবাক কাণ্ড। যাওয়ার সময় মেয়েটা আবার ওর দিকে ফিরে তাকালো, আর সেই রহস্যময় হাসিটা উপহার দিল। ঝন্টুর বুকের ভেতরটা যেন কেউ ওয়াশিং মেশিনে ঢুকিয়ে স্পিন করে দিল। মনে হলো এই বুঝি ওর প্রমোশন লেটারটা চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। মন বলল, যা ঝন্টু, জিলে আপনি জিন্দগি, দে লাভ ট্রেন থেকে, বলে দে মেয়েটাকে যে তোমারই অপেক্ষায় কাটাচ্ছিলাম এই জীবন। কিন্তু হিরোগিরির কথা ভাবতেই ওর মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। শিয়ালদা স্টেশনের সেই চরম অপমানজনক স্মৃতিটা ভেসে উঠল চোখের সামনে। একবার ঠিক এরকমই চলন্ত ট্রেন থেকে স্টাইল করে নামতে গিয়ে এক বয়স্ক মহিলার ঘাড়ের ওপর ধড়াম করে পড়েছিল। তারপর পাবলিকের হাতে যে উত্তম মধ্যম জুটেছিল তাতে প্রায় হসপিটালে অ্যাডমিট হওয়ার জোগাড়। না, হিরো সাজাচ্ছে ক্লার্ক হয়ে ট্রেনে বসে থাকাটাই অনেক সেফ। নিজেকে সান্ত্বনা দিয়ে ঝন্টু একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা ততক্ষণ অন্ধকারের মধ্যে মিলিয়ে গেছে, আর ট্রেনটা আরও গতি বাড়িয়ে ছুটে চলেছে মুর্শিদাবাদের দিকে। রাত পেরিয়ে তখন ভোর। বেশ কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। শীতের সকালে সেই চেনা কুয়াশায় চারপাশটা মোড়া। ভোর 5টা নাগাদ একটু গদাই লস্করি চালেই ট্রেনটা এসে ঢুকলো মুর্শিদাবাদ জাংশনে। কেশার মামা নিজেই আসবেন ওদের নিতে, সে কথা আগেই বলা ছিল। তাই ব্যাগপত্র গুছিয়ে তিন মূর্তি কাঁপতে কাঁপতে ট্রেন থেকে নামতেই কাঞ্চন একটু আড়মোড়া ভেঙে জিজ্ঞেস করলো, কিরে কেষ্টা, তোর মামার তো নো পাত্তা। বলেছিল তো আমাদের আসার আগেই পৌঁছে যাবে। ঝন্টু একটা হাই তুলতে তুলতে বলল, আরে আপাতত চল বাইরে বেরিয়ে একটু চা সিগারেট খাওয়া যাক। সেই ডিনারের পর থেকে কীরকম শরীরটা যেন টানছে। তবে স্টেশনের বাইরে বেরোতেই এক দল অটো আর রিক্সাওয়ালা এসে একেবারে ছেঁকে ধরলো ওদের। চলুন স্যার, হাজারদুয়ারি দেখিয়ে আনি, একদম স্পেশাল রেট। একজন প্রায় কেষ্টার গায়ের ওপর পড়ে বলল, কোন হোটেল স্যার? সস্তায় ভালো রুম দেবো। আর একজনের দাবি। আরে দাদা, মুর্শিদাবাদে এসেছেন, নবাবের শহরে ঘোড়ার গাড়ি চড়বেন নি? কোনো ক্রমে ভিড়টা ঠেলে আরে না দাদা, লাগবে না বলছি না। আরে ভাই ছাড়ুন তো। আরে ব্যাগ ধরে টানছেন কেন? করতে করতে হাঁপাতে হাঁপাতে ওরা স্টেশনের বাইরে এসে দাঁড়ালো। বেরোতেই শীতটা যেন আরও জাঁকিয়ে ধরল। পকেট হাতড়ে সিগারেট আর লাইটার বের করে জ্বালাতে যাবে এমন সময় কাঞ্চন বলে উঠল, কিরে ঝন্টে, তোর ব্রেনের অ্যাটেনশন মেকানিজম কি বিগড়েছে নাকি? পকেট দিয়ে কি একটা ফেলে দিলি আর দেখলিও না? এই জন্যই তোর বসটা এত খিস্ত এত। ঝন্টু কাঁচুমাচু মুখে নিচু হয়ে ভাঁজ করা কাগজটা তুলতে তুলতে বলল, ধুর, এই মালটার নাম নিয়ে সকাল সকাল মুখটা খিচড়ে দিস না তো। তবে কাগজটা খুলেই ওর মুখের রং একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গেল। চোখের মণি দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে, যেন কাগজের ভেতর থেকেই ও সেই বসই উঁকি মারছে। ওকে ওরকম ভূতের মতন চমকে যেতে দেখে কেষ্টা আর কাঞ্চন কিছু জিজ্ঞেস করতে যাবে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা বাজখাই গলা ভেসে এলো। কিরে কেষ্টা, এসে গেলি তোরা? ঝন্টু চমকে উঠে তাড়াতাড়ি সিগারেট আর লাইটারের সাথে কাগজটাও পকেটে গুঁজে ফেলল।
কেষ্টার দিকে আর চোখে তাকিয়ে তাড়াতাড়ি ঘামটাম মুছে ফিসফিস করে বলল, পরে দেখাচ্ছি। তিনজন ঘুরে তাকাতেই দেখলো কেষ্টার বড় মামা দিবাকর চ্যাটার্জি ওদের দিকে হাসি মুখে এগিয়ে আসছেন। বেশ বড়সড় দশাশয়ী চেহারার মানুষটি খুব দামি পায়জামা পাঞ্জাবির সাথে জড়িয়েছেন একটা ভারী কালো শাল। কাঞ্চন মনে মনে ভাবল, প্রখ্যাত লেদার মার্চেন্ট বলে কথা, ভাবে ভাবেই ফুল রাজা। ওরা তিনজনেই এগিয়ে গিয়ে ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে উনি ওদেরকে মিথ্যে বাধা দেওয়ার ভঙ্গি করে বললেন, আরে থাক থাক হয়েছে, দেরি হতে দেখেই বুঝেছি ট্রেনটা আবার লেট করেছে। তবে সেসব এখানে থাক, আর এই ঠান্ডা দাঁড়িয়ে কথা বলে কাজ নেই, চলো গাড়িতে ওঠা যাক। আর বলেই পেছন ফিরে হন হন করে পার্কিং লটের দিকে এগিয়ে গেলেন। কেষ্টা আর কাঞ্চন বেশ খোশমেজাজেই ছিল, কিন্তু ওই কাগজটা দেখার পর থেকে ঝুন্টুর গলা শুকিয়ে কাঠ। তবে পার্কিং লটে এসে মামার গাড়িটা দেখার পর তিনজনেরই চক্ষু চড়ক গাছ। একটা পেল্লাই সাইজের পুরনো আমলের অস্টিন, আর এখনও যা মেনটেন করা সেটা একটা দেখার মতো ব্যাপার। কালো রঙের গাড়িটা সকালের আলোতে যেন চকচক করছে। ওরা খুশিতে ডগমগ হয়ে গেল। ঝন্টু কেষ্টাকে কুনুই দিয়ে গুঁতো মেরে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ভাই, তোর মামারা কি জমিদার টমিদার ছিলেন নাকি রে? এই গাড়িটা তো মিউজিয়ামে থাকার কথা। কেষ্টা বেশ একটা জালিয়াতির হাসি হেসে কলারটা একটু তুলে বলল, ইয়ে তো বাস ট্রেলার হ্যাঁ গুরু, এবার বাড়িটা দেখবি চল। তিনজনে গাড়িতে উঠে বসতেই মামা ইঞ্জিন স্টার্ট দিলেন। পুরনো ইঞ্জিনের সেই গম্ভীর গর্জন তুলে অস্টিন বেরিয়ে পড়ল মুর্শিদাবাদের কুয়াশা জড়ানো রাস্তায়। ওরা তো বেরিয়ে পড়ল, তবে এ কি, ওটাকে স্টেশনের পিলারের আড়ালে দাঁড়িয়ে কেউ কি ওদের ওপর নজর রাখছে? কালো চশমা আর মাফলার জড়ানো একটা লোক এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। গাড়িটা চোখের আড়াল হতেই লোকটা পকেট থেকে সিগারেট ধরিয়ে ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করলো। ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে একটা ভারী কর্কশ গলা ভেসে এলো। কি খবর? লোকটা নিচু গলায় বলল। ওরা अभी रवाना হলো স্যার। ফোনের ওপাশ থেকে আবার প্রশ্ন এলো। আর এবার লোকটা একটু হাসলো, বড় একটা ধোঁয়ার রিং ছেড়ে বলল, আরে স্যার, চিন্তা কি কোই বাত নেই, উনি তো আগেই পৌঁছে গেছেন, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, যোগাযোগে রেখো অ্যান্ড কিপ মি আপডেটেড। বলে ফোনটা কেটে দিল সেই স্যার। আর ওই লোকটা ফোনটা পকেটে পুড়তে পুড়তে এগিয়ে গেল অটো স্ট্যান্ডের দিকে। ভোরের কুয়াশা চিরে মামা সেই পুরনো আমলের অস্টিন ছুটে চলেছে মুর্শিদাবাদের লালবাগ রোড ধরে। রাস্তার দুপাশের দোকানপাট সবে চোখ মেলছে। গাড়ির ভেতর হিটার চললেও শীতের আমেজটা বেশ মালুম হচ্ছে। হঠাৎ গাড়ি চালাতে চালাতেই বড় মামা পেছন ফিরে তাকালেন। বলতো কেষ্টা, আর কত দূর? সেই কত যুগ আগে শেষবার এসেছিলি দিদি ভাইয়া জামাইবাবুর সাথে। কেষ্টা জানলার কাঁচের সামান্য ধোঁয়াশাটা হাত দিয়ে মুছে এদিক ওদিক একটু নজর বোলালো। তারপর বেশ কনফিডেন্টলি বলল, চিনেছি, ওই তো সিঙ্গিদের মাঠ। আমার স্টিয়ারিংয়ে হাত রেখেই হো হো করে হেসে উঠলেন। বাহ, মার্ভেলাস! তোর তো দেখছি মেমোরি দারুণ, ঠিক মনে রেখেছিস। মেন রোডে যতক্ষণ গাড়ি ছিল ততক্ষণ কাঞ্চনের খুব একটা সুবিধার লাগছিল না। এ তো দিব্যি গিঞ্জি রাস্তা, লোকজনের হাঁটা চলা, হট্টগোল, একেবারে ওদের উচ্ছে পোতার মতোই তো ব্যাপার স্যাপার। এর জন্য এত দূর আসা। কিন্তু গাড়িটা সিংহীদের মাঠ পেরিয়ে ডান দিকে ঘুরতেই কাঞ্চনের চিন্তাধারা একটা সজোরে ব্রেক বসল। কুয়াশার চাদর সরিয়ে চোখের সামনে আচমকা ফুটে উঠল এক সুবিশাল বাড়ি। না, শুধু বাড়ি বললে ঘোরতর অন্যায় হবে, একে আস্ত রাজবাড়ি বলাই শ্রেয়। বিশাল উঁচু পাঁচিল, সাবেক আমলের কারুকাজ। ওই পেল্লাই বাড়িটা চোখে পড়তেই কাঞ্চন এবং পকেটের ওই রহস্যময় কাগজের চিন্তায় এতক্ষণ সিটিয়ে বসে থাকা ঝন্টু দুজনেরই মুখের হাঁটা আর বুঝল না। কাঞ্চন বিস্ময় চেপে রাখতে না পেরে উনুই দিয়ে কেষ্টাকে একটা জোর গুঁতো মারল। তুই কি বড় ধাপ্পাবাজ রে! এত বছরের বন্ধু আমরা, আরে একবারও বলিসনি যে তোরা রাজা গজাগছির কিছু? চুপচাপ একা একা জমিদারি ফিজ নেওয়া হচ্ছে না? কেষ্টা কিছু বলার আগেই মামা হাসতে হাসতে বললেন, এ মা, না না, রাজা গজা কিছু কখনোই ছিলাম না বাবা। আসলে এই বাড়ি যিনি বানিয়েছিলেন, মানে জমিদার গজেশ্বর ঘুরঘুটিয়া, তিনি ছিলেন ওনার পরিবারের কেনারাম আর বেচারাম দুটোই। ঝন্টু হাঁ করে জিজ্ঞেস করল। মানে মামা বলতে শুরু করলেন,
মানে ওনার এক অদ্ভুত খরচা করার নেশা ছিল, যা দেখতেন তাই কিনে ফেলতেন। আর এমন দেদার কেনাকাটা করতে করতেই একদিন জমিদারের পুরো 12টা বেজে গেল। আকণ্ঠ দেনা, শেষমেশ দেনা মেটাতে মেটাতে প্রায় দেউদিয়া হয়ে একেবারে নামমাত্র দামে এই পেল্লাই বাড়ি বেচে দিয়েছিলেন ওনার এক প্রবাসী বাঙালি বন্ধুকে। আর বলো তো সেই বন্ধুকে? হ্যাঁ, সেই বন্ধুই হলো আমার আর কেষ্টার মায়ের প্রপিতামহ শিবপ্রসাদ চ্যাটার্জি। গল্প করতে করতেই অস্টিন এসে ঢুকলো একটা বিশাল লোহার গেট দিয়ে। ভেতরে ঢুকতেই এক বিশাল ফুলের বাগান, শীতের গাঁদা, ডালিয়া আর চন্দ্রমল্লিকাতে একেবারে আলো হয়ে আছে। সুরকি বিছানো রাস্তা পেরিয়ে গাড়ি বারান্দার সামনে গাড়িটা এসে দাঁড়াতেই ওরা দেখলো পোর্টিকোতে এক অত্যন্ত সুন্দরী এবং আভিজাত্যময় চেহারার মহিলা দাঁড়িয়ে আছেন, আর তার পেছনে বেশ কজন উর্দি পড়া লোক। কেষ্টা গলা নামিয়ে বাকি দুজনকে ফিসফিস করে বলল, ওই দেখ, উনি হলেন আমার মামিমা, রায়কিশোরী চ্যাটার্জি। ওনার হাতের মাটন বিরিয়ানি খেলে কলকাতার তাবর তাবর রেস্তোরাঁও ভুলে যাবি। এমনিতেই এত বড় বাড়ি দেখে ওদের মাথা ঘুরে গেছিল, তার ওপর মাটন বিরিয়ানির নাম শুনেই ঝন্টু আর কাঞ্চনের জিভ দিয়ে রীতিমতো গঙ্গা যমুনা বইতে শুরু করলো। গাড়ি থামতেই ভৃত্যের দল ছুটে এসে দুদিকের দরজা খুলে দিল। আরে আমরা নিচ্ছি, দিন না। বলে ওরা হাজার বারণ করা সত্ত্বেও ওদের হাত থেকে ব্যাগগুলো প্রায় ছিনিয়ে নিল। মামিমা হাসি মুখে এগিয়ে আসতেই তিনজন ধীপ করে প্রণাম করলো। উনি সস্নেহে কেষ্টাকে বুকে টেনে নিলেন। ওমা, তুই কত বড় হয়ে গেছিস রে! এই ছেলেই নাকি ছোটবেলায় জামা প্যান্ট খুলে গলায় লাল চাদর জড়িয়ে সুপারম্যান হয়ে সারা বাড়ি ছুটে বেড়াতো। কথাটা শুনেই কেষ্টার মুখ লজ্জায় একেবারে টমেটোর মতন লাল হয়ে গেল। ওদিকে কাঞ্চনার ঝন্টু যে কি অসম্ভব কসরত করে নিজেদের হাসিটা আটকে রাখলো তার বলার অপেক্ষা রাখে না। দূর, ওইসব ওদের সামনে বলছো কেন? আর ওটা চাদর না, কে? কেষ্টা রীতিমতো অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল। ও মা, লজ্জা পেয়েছে। মামিমা খিলখিল করে হেসে উঠলেন। তারপর বাকি দুজনের দিকে ফিরে পরম মমতায় বললেন, এসো বাবারা, তোমরা যখন আমাদের কেষ্টর বন্ধু, তখন এটাকে নিজেদের বাড়িই ভেবো। বলে ওদের নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। বাইরে থেকে বাড়িটা যতটা বড় লেগেছিল, ভেতর থেকে যেন আরও বিশাল আর রাজকীয়। ঝাড়বাতি, সাদা কালো দাবার ছকের মতো মার্বেলের মেঝে, আর দোতলায় ও তিনতলায় ওঠার পেল্লাই সিঁড়ি। সিঁড়ির দিকে এগোতে এগোতে মামিমা বললেন, তোমাদের তিনজনকে দিদার দোতলাতেই একদম পাশাপাশি রুম দিয়েছি। দিদার স্পেশাল অর্ডার। আসলে তোকে তো কাছে পান না, তাই যে কদিন এখানে থাকবি যাতে ওনার কাছেই থাকতে পারিস। তারপর রামকিশোর বলে এক প্রবীণ ভৃত্যের দিকে তাকিয়ে বললেন, রামকিশোর, বাবুদের নিজেদের রুমে নিয়ে যাও। আর কেষ্টাদের দিকে ফিরে বললেন, চলো তোমরা একটু ফ্রেশ হয়ে নাও, তারপর দিদার সাথে দেখা করে নিও। ততক্ষণে আমি ডাইনিং রুমে ব্রেকফাস্টের জন্য টেবিলটা সেট করাই। রামকিশোরের পেছন পেছন তিন বন্ধু সেই বিশাল সিঁড়ি ভেঙে ওপরে উঠতে শুরু করলো। কাঞ্চন আর কেষ্টা রাজবাড়ির প্রেমে একেবারে মশগুল, কিন্তু ঝন্টুর পকেটে সেই কাগজের টুকরোটা যেন একটা টাইম বোমার মতো টেক 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 করছে। পেল্লায় সিঁড়ি ভেঙে একটা বিশাল চওড়া করিডোর ধরে রামকিশোর ওদের তিনজনকে দোতলার বাঁ দিকে নিয়ে এলো। করিডোরের দুপাশের দেয়াল জুড়ে পুরনো দিনের সব বড় বড় তৈলচিত্র, আর ওপর থেকে ঝুলছে ঝাড়বাতি। রাজকীয় মেজাজটা যেন এখানে আরও বেশি স্পষ্ট। রামকিশোর পরপর তিনটে পাশাপাশি ঘরের দরজা খুলে দিয়ে অত্যন্ত বিনীত গলায় বলল, আপনাদের মালপত্র সব ঘরে রাখা হয়ে গেছে, এবার আপনারা একটু গুছিয়ে বসেন, তারপর আমি আপনাদের বড় মায়ের ঘরে নিয়ে যাব। কাঞ্চন ওর বরাদ্দ ঘরটায় পা রেখেই পুরো অবাক হয়ে গেল। এ তো সাধারণ ঘর নয়, যেন কোনো রাজমহলের স্বয়ংকক্ষ। অসাধারণভাবে সাজানো গোছানো, পুরো পুরনো দিনের সাবেকি মেজাজ, কিন্তু তার মাঝেই নতুন যুগের সব দরকারি বন্দোবস্ত। এসিআর মিনি ফ্রিজ তো বটেই, তাছাড়া দেওয়াল জুড়ে একটা পেল্লাই সাইজের টিভি দেখে কাঞ্চনের মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। রাতে তিন বন্ধু মিলে জম্পেশ একটা সিনেমা দেখার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। হঠাৎ বারান্দার দিক থেকে ঝন্টুর গলা ভেসে এলো। ও কাঞ্চন আর কেষ্টার নাম ধরে ডাকছে। কাঞ্চন ততক্ষণ বোঝেইনি যে এই ঘরে আবার বারান্দাও আছে।
ও কাঠের দরজাটা ঠেলে বারান্দায় বেরোতেই দেখলো ওর বারান্দার পাশেই ঠিক একই মাপের আরও 4টে আলাদা আলাদা বারান্দা, দারুণ সব বাহারি গাছ দিয়ে সাজানো। ওর পাশের বারান্দায় কেষ্টা আর তার পাশেরটায় ঝন্টু অলরেডি দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে একেবারে হাঁ হয়ে গেছে। কাঞ্চন রেলিংয়ের কাছে গিয়ে বাইরে তাকাতেই ওর নিজেরও চোখ জুড়িয়ে গেল। সামনে বিশাল ফুলের বাগান আর তার ওপারে রোদ মাখা কুয়াশাচ্ছন্ন মুর্শিদাবাদের অপূর্ব দৃশ্য। কাঞ্চনের রীতিমতো মনে হলো জীবনে যদি সত্যি কিছু করতে হয় তাহলে ঠিক এই রকম একটা বাড়ি তো বানাতেই হবে। কিন্তু এই মুগ্ধতার মাঝেই ঝন্টু হঠাৎ এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলল, ভাই এবার আসল কথাটা শোন। এসব বাড়িটারি দেখে যতই মজা পাই না কেন, তোদের ওই কাগজের টুকরোটা না দেখানো অবধি আমার পেটের ভেতরটা কেমন যেন করছিল। বলেই ও নিজের বারান্দা থেকে হাত বাড়িয়ে কাগজের ভাঁজটা কেষ্টার বারান্দার দিকে এগিয়ে দিল। কেষ্টাও একটু ঝুঁকে সেটা হাতে নিল, কিন্তু কাগজটা খুলে একবার চোখ বোলাতেই ওর চোখ কপালে উঠল। ও একটাও কথা বলতে পারল না, শুধু ফ্যাকাশে মুখে কাগজটা এবার এগিয়ে দিল কাঞ্চনের দিকে। কাঞ্চন কাগজটা হাতে নিয়ে দেখল তাতে গোটা গোটা অক্ষরে লেখা, মুর্শিদাবাদের বিপদ, বাঁচতে চাইলে ফিরে যাও। লেখাটা পড়েই কাঞ্চনের মুখের রক্ত যেন এক লহমায় শুকিয়ে সাদা হয়ে গেল। ঝন্টু শুকনো গলায় বলল, এবার বুঝলি কেন আমি স্টেশনের পর থেকে ওরকম চুপ মেরেছিলাম? ফালতু ফালতু আমাদের হুমকি দিচ্ছে আবার কেড়ে ভাই। আরে কাগজটাই বা আমার পকেটে গুছলো কখন? কেষ্টা একটু ভেবেই প্রায় লাফিয়ে উঠল। আরে গুরু, কাল রাতে রানাঘাট স্টেশনে সেই সন্ধ্যা মার্কা যে লোকটা তোকে ধাক্কা মারলো, তুই তো তখন ওই মেয়েটাকে লাইন মারতেই ব্যস্ত ছিলি। লোকটা ঠিক তখন সুযোগ বুঝে তোর পকেটে ওইটা গুজে দিয়ে কেটে পড়েছে। ঝন্টু কাঁদো কাঁদো গলায় বলল, আমরা তো স্রেফ বেড়াতে এসেছি, আমাদের সাথে কার কি দুশ্মনী থাকতে পারে? হচ্ছেটা কি এসব? কাঞ্চন এবার বারান্দার রেলিংটা শক্ত করে চেপে ধরল। ওর চোখ মুখ এবার বেশ সিরিয়াস। গল্পের ট্র্যাজেক্টরি তো ঘুরে গেছে ভাই। রাজবাড়িতে ঢোকার আগেই থ্রেট, ইনিশিয়াল ডেটাতে এমন অ্যানোমালি, মানে বুঝছিস, পুরো মডেলটাই হাই রিস্ক। ব্যাপারটা তো আর একদম ঠিক লাগছে না রে। ফ্রেশ হয়ে নিয়ে 3 বন্ধু যখন পাশাপাশি দিদার ঘরের দিকে হাঁটা লাগালো, পেল্লায় বাড়ির আভিজাত্য তখনও পদে পদে টের পাওয়া যাচ্ছে। কিন্তু দরজা ফেলে ভেতরে পা রাখতেই ওদের 3 জনের মনে হলো রাজবাড়ি থেকে শটান ওরা কোনো সুপার স্পেশালিটি হাসপাতালের আইসিইউতে এসে পড়েছে। ঘরের দেয়াল সাবেকি ডিজাইনের হলেও তার ঠিক মাঝখানে রাখা একটা পেল্লায় আধুনিক হসপিটাল বেড, পাশে বিপ বিপ শব্দ করা মনিটর, স্যালাইনের স্ট্যান্ড আর একটা বিশাল অক্সিজেন সিলিন্ডার। বিছানায় এক রাশ সাদা ধবধবে বালিশের মাঝে প্রায় মিশে গিয়ে শুয়ে আছেন কেষ্টার দিদা সুরবালা চ্যাটার্জি। বয়স আর অসুস্থতা ওনাকে রীতিমতো কাবু করে ফেললেও মুখের সেই বনে দিয়ার রাজভারী ভাবটা এখনও অটুট। মামা আর মামিমা ঘরের ভেতরেই ওদের অপেক্ষা করছিলেন। ওদেরকে ঢুকতে দেখেই হাসি মুখে বিছানার দুপাশে এগিয়ে গেলেন। মামিমা নিচু হয়ে খুব নরম গলায় ডাকলেন, মা দেখো, তোমার প্রাণের চেয়ে প্রিয় নাতি এসেছে। কথাটা কানে যেতেই দিদা খুব আস্তে আস্তে চোখ খুললেন। কেষ্টাকে দেখেই ওনার ঘোলাটে চোখ দুটো আনন্দে চিকচিক করে উঠল, আর পাশ দিয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। দেখেই বোঝা যাচ্ছিল নাতিকে চোখের সামনে দেখতে পেয়ে উনি কতটা খুশি হয়েছেন। কেষ্টা এগিয়ে গিয়ে দিদার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে জিজ্ঞেস করলো, কেমন আছো দিদা? দিদা কোনো কথা না বলে ইশারায় মামার কাছে কিছু একটা চাইলেন। মামা পাশেই রাখা একটা ছোট সাইড টেবিল থেকে একটা নোটপ্যাড আর পেন তুলে দিদার হাতে ধরিয়ে দিতে দিতে বললেন, ওই যে লাস্ট চোখটা হলো না, তারপর থেকে মায়ের কথা বলা পুরো বন্ধ হয়ে গেছে রে। এখনো একটা শব্দও বলেননি, তবে এই কদিন ধরে দেখছি টুকটাক লিখে মনের ভাব প্রকাশ করতে পারছেন। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে রামকিশোরের নিচু গলায় ডাক ভেসে এলো, ছোট বাবু একবারটি এদিকে আসবেন। মামা আর মামিমা কথা বলতে বলতে দরজার দিকে এগিয়ে গেলেন। দিদা ততক্ষণে কাপা কাপা হাতে নোটপ্যাডে কিছু একটা লিখে কেষ্টার দিকে এগিয়ে দিয়েছেন। কেষ্টা পড়ে দেখলো তাতে লেখা আছে, এতদিনে এই বুড়ি দিদার কথা মনে পড়লো তোর? কেষ্টা হেসে ফেলল। দিদাকে আলতো করে জড়িয়ে ধরে আদর করে বলল, তোর কি যে বলো না, জানোই তো কত কাজের চাপ থাকে। প্রাইমারি স্কুলের ওই বাদরগুলোকে সামলাতে সামলাতেই দিন কাবার হয়ে যায়। বলে কেষ্টা যেই একটু সরে আসতে যাবে, হঠাৎ দিদা ওকে একটু চেপে ধরলেন। অশক্ত শরীরে এত জোর এলো কোথা থেকে কে জানে।
তারপর একদম কেষ্টার কানের কাছে নিজের মুখটা এনে ফিসফিস করে কিন্তু বেশ স্পষ্ট গলায় বললেন, রাত 12টার পর সবাই ঘুমালে আসিস। কথা আছে, মামা মামি বাড়ির কাউকে কিচ্ছু বলবি না, কারণ পরে বলবো। কেষ্টার তো চক্ষু চড়ক কাজ, গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না। এই তো 1 মিনিট আগে মামা বলল দিদা কথা বলতে পারেন না, আর এখন দিব্যি ফিসফিস করে আস্ত একটা নির্দেশ দিয়ে দিলেন। কেষ্টা থতমত খেয়ে একটু সরে এসে কোনো মতে ঢোক গিলে ঘাড় নেড়ে জানালো, ঠিক আছে। এর মাঝেই মামা আর মামিমা কথা শেষ করে ঘরে ফিরে এলেন। মামা বেশ উৎসাহের সাথে বললেন, আরে এই কেসটা তোর বন্ধুদের সাথেই তো আলাপ করালে না মায়ের। কেষ্টা নিজেকে কোনো মতে সামলে নিয়ে বলল, হ্যাঁ 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 দিদা, এই হলো কাঞ্চন, কলেজে পড়ায়। আর ওই হলো ঝন্টু, অফিসে চাকরি করে। কাঞ্চনা ঝন্টু এগিয়ে এসে দিদাকে প্রণাম করলো। দিদা হাসলেন, তারপর আবার পেন দিয়ে নোটপ্যাডে কিছু লিখলেন। খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে। কেষ্টার কাছে তোমাদের অনেক গল্প শুনেছি। তারপর মামিমার দিকে তাকিয়ে ইশারায় নোটপ্যাডটা এগিয়ে দিলেন। তাতে এখন লেখা আছে, এবার ওদের খেতে দাও। কেষ্টা দিদাকে বলল, আমি পরে আসছি আবার, তুমি একটু রেস্ট করো। বলে ওরা 3 জন ঘর থেকে বেরিয়ে এলো। করিডোরে আসতেই মামিমা হাসি মুখে বললেন, আশা করি তুই এখনো কড়াইশুটির কচুরি আর আলুর দমটা ততটাই ভালোবাসিস, আর তার সাথে আছে এখানকার স্পেশাল ছানা বড়া। এই মেনু শুনে ওদের 3 জনেরই মন আনন্দে একেবারে নেচে উঠল। উচ্ছেপোতার সেই একঘেয়ে রুটিন থেকে একেবারে রাজকীয় ব্রেকফাস্ট। কিন্তু এই আনন্দের মাঝেও কেষ্টার মাথায় জট পাকিয়ে ঘুরতে লাগলো দিদার সেই রহস্যময় ফিসফিসানি। দিদা কথা বলতে পারেন, অথচ নিজের ছেলে বৌমার কাছে সেটা লুকোচ্ছেন কেন? আর রাত 12টার পর এমন কি গোপন কথা বলার থাকতে পারে? রাজবাড়ির একতলায় সুবিশাল ডাইনিং হল, মাঝখানে বিরাট এক মাহোগানি কাঠের টেবিল, আর তার ঠিক ওপরেই ঝুলছে পুরনো দিনের একটা স্ফটিকের ঝাড়বাতি। পেল্লায় জানলা গলে সকালের মিঠে রোদ এসে পড়েছে দাবার ছকের মতো সাদা কালো মার্বেলের মেঝেতে। রূপোর থালায় ধোঁয়া ওঠা কড়াইশুটির কচুরি আর হিং দেওয়া আলুর দমের সুবাসে পুরো ঘর মম করছে। টেবিলে বসে কাঞ্চন সবে পরম তৃপ্তিতে কচুরিতে হাত লাগিয়েছে, আর ঝন্টু আলুর দমের বাটিটা নিজের দিকে টানছে, ঠিক তখনই দালান পেরিয়ে ঘরে ঢুকলো এক অত্যন্ত রূপসী তরুণী। পরনে একটা হালকা রঙের শাড়ি, চোখে সামান্য কাজল, আর মুখে একটা চাপা রাগের আভা। মেয়েটিকে দেখেই ঝন্টুর হাতের আলুর দমের বাটি ওখানেই থমকে গেল। ওর তো চোখের পলকই পড়ছে না, এক দৃষ্টে হাঁ করে তাকিয়ে আছে। ওদিকে কাঞ্চনের ওসব দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। সে তখন অত্যন্ত সিরিয়াস মুখে 3 নম্বর কচুরিটা আলুর দমে ডোবাচ্ছে। কিন্তু মেয়েটিকে ঘরে ঢুকতে দেখেই কেষ্টা একেবারে লাফিয়ে উঠে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মেয়েটি একটুও না গলে সজোরে একটা ধাক্কা মেরে কেষ্টাকে সরিয়ে দিল। একদম নাটক করবি না বলে দিচ্ছি, কোনো কথা নেই আমার তোর সাথে। তীব্র অভিমান ঝরে পড়ল ওর গলায়। তারপর হন হন করে গিয়ে বড় মামার পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়ল। কেষ্টা একটু কাঁচুমাচু মুখে ওর পেছন পেছন গিয়ে বেশ আদরে সুরেই বলল, দূর পাগলি, এত রেগে আছিস কেন? এই তো এসে গেছি তো। কথাটা শুনেই মেয়েটি রীতিমতো ফুঁসে উঠল। 6 বছর বাদে সময় হলো তোর দাদাই, 6টা বছর এক রাজ্যে থেকেও তুই ভাইফোঁটা বা রাখি পড়তে আসতে পারিস না। আর আসছে বছর তো আমি ইউকে চলেই যাচ্ছি, তখন তো তোর টিকিও দেখতে পাবো না। হোয়াট ইজ দিস? এবার কেষ্টা বাধ্য হয়ে ও চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। 2 কান ধরে একেবারে করুণ মুখে ক্ষমা চেয়ে বলল, সরি ভাই, ক্ষমা করে দে প্লিজ, আর কখনো এরম হবে না। কি করব বল, প্রাইমারি স্কুলের ওই বাদরগুলোর এত চাপ। ওর কথা শেষই হলো না। মেয়েটি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমি কিন্তু কলেজে পড়াই দাদাই, সো ডোন্ট গিভ মি দিস। কথাগুলো ছুঁড়ে দিয়ে সে গট গট করে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল। কেষ্টা একটা বড় সড়ো দীর্ঘশ্বাস ফেলে উঠে এসে নিজের চেয়ারে বসল। মামিমা গরম কচুরির প্লেটটা এগিয়ে দিয়ে মুচকি হেসে বললেন, এত সহজে তোর ওই জেদি বোন মানবে ভাবলি? কেষ্টা কচুরিতে হাত দিয়ে বন্ধুদের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো। দেখলি তো ব্যাপারটা, এই হলো আমার বোন শ্রীনিধি, এখন একেবারে খিচিয়ে আছে। ওর কথা শেষ হওয়ার পরেও দেখা গেল
ঝন্টু তখনও একটা কচুরি হাতে ধরে শূন্য দৃষ্টিতে দরজার দিকেই তাকিয়ে আছে, যেদিক দিয়ে শ্রীনিধি এই মাত্র বেরিয়ে গেল। ওকে ওরকম ক্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে কেষ্টা আর কাঞ্চন এক মুহূর্ত সময় নষ্ট না করে টেবিলের তলায় দিয়ে একসঙ্গে ঝন্টুর পায়ে সজোরে একখানা লাথি কষল। ঝন্টু যন্ত্রণায় প্রায় কুঁকিয়ে উঠল। মামা অবাক হয়ে কচুরি চিবোতে চিবোতেই জিজ্ঞেস করলেন, কি হলো বাবা, কিছু কামড়ালো নাকি? ঝন্টু অপ্রস্তুত হয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই কাঞ্চন মুখ ভর্তি খাবার নিয়ে বেশ গম্ভীর গলায় বলে উঠল, না ইয়ে মানে ছোটবেলাতেই তো নিজের বোনকে হারিয়েছিল না, তাই কেষ্টার বোনকে দেখে বেচারা একটু ভাবুক হয়ে পড়েছে। বলেই কাঞ্চন এমন কটমট করে ঝন্টুর দিকে তাকালো যে ঝন্টু আর টু শব্দ না করে সুরসুর করে নিজের প্লেটের দিকে নজর দিল। রাজবাড়ির পেল্লায় ডাইনিং টেবিলে বসে তিন বন্ধু যখন কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়ায় একেবারে মজে আছে, ঠিক তখন শহরের অন্য এক প্রান্তে চলছে এক অদ্ভুত গোপন বৈঠক। জায়গাটা মুর্শিদাবাদের অন্যতম নাম করা হোটেল হাজারদুয়ারি। তারই এক সুবিশাল বিলাসবহুল কামরা, মেঝের নরম কার্পেট, জানলার ভারী মখমলের পর্দা আর মাথার ওপরে ঝাড়বাতি থেকে ঠিকরে পড়া আলো ঘরটায় একটা জমকালো পরিবেশ তৈরি করেছে। সেই বসার ঘরের দামি সোফায় বেশ গুছিয়ে বসে আছে এক পেল্লায় লম্বা চওড়া সন্ডামার্কা চেহারার মানুষ। গলায় একেবারে কুকুরের বকলসের মতো মোটা একখানা শোনাচ্ছেন। তার ঠিক পেছনেই দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে দুজন রক্ষী, যাদের তীক্ষ্ণ এবং সন্দেহবাতিক নজর আটকে আছে ওই গুন্ডামতো লোকটারই দিকে। আর ঠিক উল্টো দিকে সোফায় যিনি বসে আছেন তার পরনে অত্যন্ত দামি একটা সিল্কের শাড়ি, চোখে মুখে অদ্ভুত এক কাঠিন্য। ওনাকে দেখলে গুণাক্ষরেও মনে হবে না যে এই ধরনের ছিচকে অপরাধীদের দিকে উনি জীবনে কখনো ফিরেও তাকাবেন। ঘরটায় পিন পড়লেও শব্দ শোনা যায়, এমন নিস্তব্ধতা। শেষমেশ ওই সন্ডা মানুষটাই একটু উসখুস করে বেশ ভয় ভয় গলাতেই নীরবতা ভাঙল। আশা করি এখানকার ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই দিদিমণি, সব ঠিকঠাক আছে তো? কথাটা শুনেই ভদ্রমহিলা রীতিমতো সাপের মতো ফোঁস করে উঠলেন। আপনাকে আমি হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য মাসে মাসে লাখ লাখ টাকা দিচ্ছি বুঝি? কাজের কথা বলুন, কত দূর এগোলো? ধমক্ষে সামনের জন একটু ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকালো, তারপর স্বর একেবারে খাদে নামিয়ে বলল, সব রকম চেষ্টাই তো করছি দিদি, কিন্তু ওই বুড়িটা তো একেবারে গো ধরে বসে আছে, কিছুতেই বাগে আনা যাচ্ছে না। তার ওপর আবার কোথার থেকে ওর এক নাতি দলবল নিয়ে উড়ে এসে জুড়ে বসেছে। ভদ্রমহিলার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। দেখেছি তো, তাতে কি হলো? কাজ নেওয়ার সময় তো একেবারে মারিতং জগৎ বলে লাফিয়েছিলেন, আর এখন কোথা থেকে আসে একটা বাচ্চা ছেলেকে দেখে ভয় পেয়ে গেলেন নাকি? এই খোঁটাটায় লোকটার আঁতে খাওয়া লাগলো। সে সোজা হয়ে নড়ে চড়ে বসে একটু রুক্ষ স্বরেই বলল, ভয়ের কি আছে, সব ছট মেনে এগোচ্ছে দিদি, আপনি একটু চিন্তা করবেন না, আপনি যা চান ঠিক তাই পাবেন। মহিলা এবার যেন ফেটে পড়লেন, রাগে চোখ দুটো ধক ধক করে জ্বলে উঠল। চাইছি চাইছি মানে কি? ওটা আমার অধিকার, বুঝতে পেরেছেন? আপনি যান, গিয়ে নিজের কাজ করুন। আর হ্যাঁ, পরের বার কোনো পাকা খবর ছাড়া আমার সামনে একদম মুখ দেখাতে আসবেন না। গুন্ডাটা আর কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে সুরসুর করে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই মেয়েটি নিজের ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করল। ওপাশ থেকে সেই অতি পরিচিত ভারী গম্ভীর গলাটা বেজে উঠল। তবে সকালে স্টেশনের সেই কর্কশ ভাবটা আর নেই। স্বরটা এখন অস্বাভাবিক রকম নরম। হ্যাঁ রে মা, বল, ঠিক আছিস তো ওখানে? মেয়েটি একটু বিরক্তির সঙ্গে জবাব দিল, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, কিন্তু তোমার এই গুন্ডামস্তানদের দিয়ে আদেও কোনো কাজ উদ্ধার হবে কিনা আমি বুঝতে পারছি না। ফোনের ওপাশ থেকে বাবা একটু হেসে বললেন, ধুর পাগলি, ওসব নিয়ে তুই এত মাথা ঘামাস না তো। তুই শুধু আমাদের ছক মতো সবটা করে যা, বুঝলি? বাকি যা করার আমি সব নিজেই করব। তো কি বুঝলেন মশাইরা? এদিকে কচুরি আর আলুর দম, আর ওদিকে অধিকারের লড়াই আর ষড়যন্ত্র। কে এই রহস্যময়ী, আর কোন অধিকারের কথা হচ্ছে এখানে? আর ওই বাবাটাই বা কে? এরাই কি ঝন্টুদের ওই হুমকিটার পেছনে আছে, নাকি আরও কেউ আছে এই গল্পে? আর কেষ্টার দিদার ওই অদ্ভুত আদেশটারই বা মানে কি? গল্প তো দেখছি এবার পুরোদমে জট পাকাচ্ছে। বন্ধুদের একটা জমজমাট কমেডি আর পেট পুজোর ট্রিপ হওয়ার কথা ছিল এটা, কিন্তু মুর্শিদাবাদের নবাবী শহরে পা দিতে না দিতেই এ তো দেখছি আমাদের গল্প পুরো থ্রিলারের দিকে বাঁক নিচ্ছে। এবার কি তবে হাজারদুয়ারির শহরে কোনো নতুন রহস্যের দরজা খুলতে চলেছে?
শুনছিলেন কাঞ্চনদের কেলেঙ্কারিয়াস কাণ্ডর প্রথম গল্প, মুর্শিদাবাদে মামদুবাজির প্রথম পর্ব। রায়কিশোরী চ্যাটার্জির চরিত্রে ছিলেন অপরূপা মিত্র, দ্যুতির চরিত্রে হিয়া, শ্রীনিধির চরিত্রে সৃজিতা, সুরবালা চ্যাটার্জির চরিত্রে মমতা সিংহ, কেষ্টার চরিত্রে শোভন দত্ত, ঝন্টু, রামকিশোর ও গুন্ডার চরিত্রে সায়ন দে, কথক, কাঞ্চন, দিবাকর চ্যাটার্জি, দ্যুতির বাবা আর অন্যান্য চরিত্রে ছিলাম আমি, সায়ন। পর্ব পরিচালনা, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে আবারও আমি, আপনাদের গল্প বলিয়ে সায়ন, অ্যান্ড ফাইনালি থাম্বনেল ডিজাইনে আমাদের গুগল বাবাজি জেমিনাই। তাহলে কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আর যদি অলরেডি সাবস্ক্রাইব না হন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লিজ। খুব তাড়াতাড়ি ফিরছি